ক্লাস 10 সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ আবার তোমাদের কোশ্চেন অ্যান্সার পর্বের ক্লাস শুরু করতে চলেছি। আশা করি সবাই খুব ভালো আছো। আমি এর আগের দিন যে কোশ্চেনটা দিয়েছিলাম এটা মডেল কোশ্চেন 2। মডেল কোশ্চেন 2 হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এর উপরে ভিত্তি করে, অর্থাৎ চ্যাপ্টার 1 এর উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো করা। এই প্রশ্নগুলো সবই এমসিকিউ টাইপের। তোমরা আশা করি কোশ্চেনগুলো দেখেছ। 34টা কোশ্চেন ছিল। গত দিনের ক্লাসে আমি 10টা কোশ্চেন আলোচনা করে দিয়েছিলাম। আজকে বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। তা সরাসরি চলে যাই 1-এর 11 দাগের প্রশ্ন। 1-এর 11 দাগ, 1-এর 11 দাগের প্রশ্ন। 1-এর 11 দাগের প্রশ্ন। প্রশ্নটা কি ছিল দেখো। প্রশ্নটি ছিল ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ নিচের কোন ট্রপিক হরমোন নিয়ন্ত্রণ করে? দেখো, GTH গোনাডোট্রপিক হরমোন বলে একটা কথা আছে। GTH এই গোনাডোট্রপিক হরমোন এর মেনলি 4টে ভাগ হয়ে থাকে। একটা হচ্ছে FSH, একটা হচ্ছে LH, একটা হচ্ছে LTH, আর একটা হচ্ছে ICSH। এই 4টে হচ্ছে গোনাডোট্রপিক হরমোনের ভাগ। এর মধ্যে এই যে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, বাংলায় বলা হয় ডিম্বথলি উদ্দীপক হরমোন। ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বথলি থাকে সে ডিম্বথলিকে উদ্দীপিত করে এই যে FSH ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে ভূমিকা নিয়ে থাকে। তাহলে 1-এর 11 উত্তর হবে FSH। বাকি 3টে উত্তর হবে না। বাকি 3টের মধ্যে LH বা লিউটিনাইজিং হরমোন আছে, ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন আছে, আর ঘ দেখে আছে ADH। আগের দিনের ক্লাসে আমি ADH বলেছি। ADH তো হবেই না, সে মূত্র উৎপাদনের সাথে রিলেটেড এবং এর অভাবে বহুমূত্র রোগ হয়। এরপরে প্রশ্ন চলে যায় 1-এর 12। খুব ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 1-এর 12 নিচের কোনটি অ্যাড্রিনালিন হরমোনের কাজ নয়? নয় বলেছে, কিন্তু অ্যাড্রিনালিন হরমোনের কাজ নয়। এই যে নয় কথাটা লিখলেই কিন্তু ঝামেলা হয়ে যায়। অনেকে হয় ভেবে হয় উত্তরটা লিখে আসে, পরে বুঝতে পারে না সে পরীক্ষার হলে প্রশ্নটার উত্তর ভুল লিখে আসছে। নয় বলেছে। দেখো, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রক্তচাপ কিন্তু অ্যাড্রিনালিন দিয়ে হয়ে থাকে। ঘর্মগ্রন্থির ক্ষরণেও কিন্তু অ্যাড্রিনালিন কাজটা করে থাকে। শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। দেখবে আমরা যদি খুব ভয় পেয়ে যাই, বুক ধরফর করে, সেই সঙ্গে আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, আমরা ফুসফুস করতে থাকি। হ্যাঁ, বড় বড় জোরে খুব দ্রুত আমরা শ্বাস নিই এবং শ্বাস ত্যাগ করি। আরেকটা দিয়েছে কি, শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতা প্রদান করে। এই ঘ দাগেরটা উত্তর হবে। অ্যাড্রিনালিন হরমোনের অনেকগুলো কাজ আছে, যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ করা, ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ করা, শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করা। এগুলো কিন্তু সব অ্যাড্রিনালিন হরমোনের উল্লেখযোগ্য কাজ। যেমন অশ্বগ্রন্থির ক্ষরণ করাও কিন্তু অ্যাড্রিনালিন হরমোনের কাজ। হ্যাঁ, তারপরে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা বাড়িয়ে দেয়, এটাও অ্যাড্রিনালিন হরমোনের কাজ। ঘ দাগ হবে এখানে উত্তর, শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতা প্রদান করে। 1-এর 13তে চলে যাও। 1-এর 12 হয়ে গেল, 1-এর 13। 1-এর 13তে চলে এসো। 1-এর 13তে কি আছে দেখো। 1-এর 13তে বলছে নিচের কোনটি ইস্ট্রোজেন হরমোনের কাজ নয়? নয় বলেছে, কিন্তু কয় কি বলছে, বয়ঃসন্ধিকালে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ করা,
দুইয়ে বলছে বা ক্ষয়ে বলছে অধস্তকীয় কলাকোষে স্নেহ পদার্থ সঞ্চিত করা। গদাগে বলছে জরায়ু গাত্রকে ডিম্বাণু রোপণের জন্য উপযুক্ত করে তোলা। আর ঘদাগে বলছে মাসিক চক্র বা রজচক্র নিয়ন্ত্রণ করা। এই গদাগেরটা উত্তর হবে। গদাগের কাজটা অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন হরমোন দ্বারা পরিচালিত হয়, প্রোজেস্টেরন হরমোন দিয়ে হয়ে থাকে। বাকি যে তিনটে ক, খ এবং ঘ, এই তিনটে কাজ কিন্তু হয়ে থাকে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে। সুতরাং গদাগ হবে এখানে উত্তর, মানে ইস্ট্রোজেন হরমোন জরায়ু গাত্রকে ডিম্বাণু রোপণের জন্য উপযুক্ত করে তোলে না, তোলে না, না হবে। 9 প্রশ্নটি দিয়েছে দেখো 1-14, 1-14 চলে যাও। 1-14 কি বলেছে প্রশ্নটা? 1-14 প্রতিবর্ত চাপের কোন অংশ স্নায়ুকেন্দ্র অবস্থান করে? প্রতিবর্ত চাপের কোন অংশে স্নায়ুকেন্দ্র অবস্থান করে? দেখো প্রতিবর্ত চাপের 5টা অংশ। প্রথমটাকে বলা হয় গ্রাহক বা গ্রাহক অঙ্গ, 2 নম্বরটাকে বলা হয় সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ নিউরন, 3 নম্বর বলা হয় স্নায়ুকেন্দ্র, 3 নম্বর বলা হয় স্নায়ুকেন্দ্র, 4 নম্বর বলা হয় চেস্টীয় নিউরন, এটা 4 নম্বর। এটা হচ্ছে স্নায়ুকেন্দ্র 3 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বর। আর 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে কারক, কারক বা ক্রিয়া সৃষ্টিকারী অঙ্গ। গ্রাহক 1 নম্বর, সংজ্ঞাবহ নিউরন 2 নম্বর, স্নায়ুকেন্দ্র 3 নম্বর, স্নায়ুকেন্দ্র 3 নম্বর, 4 নম্বর চেস্টীয় নিউরন, 5 নম্বর কারক। প্রশ্নটি ছিল স্নায়ুকেন্দ্র প্রতিবর্ত চাপের কততম অংশ? 3 নম্বর অংশ, তৃতীয় অংশ। এবার একটু বলে রেখে দিই, সুষুম্নাকাণ্ডে ধূসর বস্তু প্রতিবর্ত চাপের স্নায়ু কেন্দ্র হিসাবে কাজ করে। সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তু স্নায়ু কেন্দ্র হিসাবে কাজ করে এবং এই স্নায়ু কেন্দ্র কি করে? সংজ্ঞাবহ উদ্দীপনাকে চেষ্টীয় উদ্দীপনাতে রূপান্তরিত করে দেয়। সংজ্ঞাবহ উদ্দীপনাকে চেষ্টীয় উদ্দীপনাতে অর্থাৎ বহির্মুখী উদ্দীপনাতে রূপান্তরিত করে দেয়। একটু খেয়াল করে দেখবে, প্রতিবর্ত চাপের বিষয়বস্তু নিয়ে আমি এর আগের কোশ্চেনগুলোতে আলোচনা করেছিলাম, সেখানে কথাগুলো বলা রয়েছে, তাহলেও আজকে বলে দিলাম। প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে স্নায়ু উদ্দীপনা যে অংশের মধ্যে দিয়ে পরিবাহিত হয় তাকে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলা হয়। প্রতিবর্ত চাপের মোট 5টা অংশ, 5টা অংশের আমি নাম এখানে লিখে দিয়েছি। দেখো গ্রাহক যন্ত্র বা গ্রাহক, সংজ্ঞাবহ নিউরন বা অন্তর্বাহী নিউরন, স্নায়ু কেন্দ্র বা নার্ভ সেন্টার, চেস্টীয় নিউরন বা মোটর নিউরন বা বহির্বাহী নিউরন, আর সবশেষে কারক বা ক্রিয়া সৃষ্টিকারী অঙ্গ। আমি বলেছি যে কোশ্চেনগুলো এমসিকিউ হলে কি হবে, আমি তার আগে এবং পরে রিলেটেড অনেক বিষয়বস্তুগুলো এর সাথে কিন্তু আলোচনা করে দিচ্ছি। 1-14 হয়ে গেল। এবার 1-15 চলে। 1-15 দেখো 1-15 কি আছে? বলছে নিচের কোনটি অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য নয়? তোমরা তো জানো নিউরনে 3টে অংশ, নিউরনের 3টে অংশ। আমরা যদি একটা নিউরনের ছবি খুব সংক্ষেপে আঁকি, আগের দিনও হয়তো আমি এঁকেছিলাম বা বোর্ডে আঁকা ছিল, আমরা যদি একটা নিউরনের ছবি খুব সংক্ষেপে আঁকি তাহলে এই টাইপের দেখতে হয়, এই টাইপের দেখতে হয়। এটা ডেনড্রন, তার মুক্ত প্রান্তে ডেনড্রাইট, ডেনড্রন তার মুক্ত প্রান্তে ডেনড্রাইট, ডেনড্রন তার মুক্ত প্রান্তে ডেনড্রাইট, ডেনড্রন তার মুক্ত প্রান্তে ডেনড্রাইট। সেল বডি বা কোর্স দেখুন, এর গায়ে কি থাকে? মাইলিন শীট বা মেডুলারি আবরণ থাকে। মাইলিন শীট বা মেডুলারি আবরণ, এটা মেডুলারি আবরণ বা মাইলিন শীট। সাধারণত এটা সাদা রঙের হয়, নর্মালি সাদা রঙের হয়। আর এর বাইরে আর একটা আবরণ থাকে নিউরিলেমা,
নিউরিলেমা। দুটো মাইলিন শিটের মাঝখানে 1 মিলিমিটার দৈর্ঘ্যের খাঁজ দেখা যায়, র্যানভিয়ারের পর্বত। এখানে সোয়ান কোষ থাকতে পারে, সোয়ান সেল থাকতে পারে, আর এর মধ্যে নিজিল দানা থাকে, নিজিল দানা বা নিজল দানা, নিজল দানা, নিজল দানা বা নিজিল দানা। প্রশ্নটি কি হচ্ছে দেখো, প্রশ্নটি কি হচ্ছে, বলছে নিচের কোনটি অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য নয়? উত্তর হবে নিজল দানা। কেননা অ্যাক্সনে নিজল দানা থাকে না। ডেনড্রন এবং কোষ দেহের মধ্যে নিজল দানা থাকে। এই যে নিজল দানা, নিজল দানা থাকে ডেনড্রন এবং কোষ দেহের মধ্যে, ডেনড্রন এবং কোষ দেহের মধ্যে অ্যাক্সনের শেষ প্রান্ত, প্রান্ত গুটিকা থাকে। তোমরা এগুলো সব জানো। এবং মাধ্যমিকে 2021 যে মাধ্যমিক পরীক্ষা, এমপি মানে মাধ্যমিক পরীক্ষা, এটাতে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা আসার সম্ভাবনা আছে। নিউরনের ছবি আঁকো, আর 4টা অংশ চিহ্নিত করার জন্য বলে দেবে কোন কোন অংশগুলো চিহ্নিত করতে হবে, খুব আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট 1-এর 16 চলে যাও। 1-এর 16 তো কি আছে, নিচের কোনটি সঠিক? সঠিকটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো, কোষ দেহ স্নায়ু স্পন্দন গ্রহণ করা, এটা উত্তরে আসছে না। ডেনড্রন স্নায়ু স্পন্দন প্রেরণ করে, এটা উত্তরে ঠিক মতো আসছে না। অ্যাক্সন স্নায়ু স্পন্দন গ্রহণ করা, এটাও ঠিক মতো উত্তর আসছে না। ঘদাগে কোষ দেহ স্নায়ু স্পন্দন গ্রহণ এবং প্রেরণের সহায়তা করে, এটা সেল বডি বলা হয়। এটাকে সেল বডি বা কোষ দেহ বলে, এটাকে কোষ দেহ বা সেল বডি বলা হয়, কোষ দেহ বা সেল বডি বলে। এই কোষ দেহ একদিকে যেমন উদ্দীপনা নেয়, তেমনি আবার উদ্দীপনা প্রেরণের সহায়তা করে। ডেনড্রন থেকে উদ্দীপনা নিয়ে অ্যাক্সনের দিকে পাঠিয়ে দেয়, ডেনড্রন থেকে উদ্দীপনা নিয়ে বা ডেনড্রাইট থেকে উদ্দীপনা নিয়ে অ্যাক্সনের দিকে পাঠিয়ে দেয়, অ্যাক্সনের দিকে পাঠিয়ে দেয়। সেই জন্য উদ্দীপনা মানে স্নায়ু স্পন্দন গ্রহণ করবে এবং স্নায়ু স্পন্দন প্রেরণের সহায়তা করবে। তার মানে 1-এর 16 উত্তর হবে ঘ দাগেরটা, বাকি 3টে হবে না। এবার 1-এর 17 চলে যাও। 1-এর 17 কি বলেছে, নিচের কোনটি নিউরোগ্লিয়া বিষয়ে সঠিক নয়? ধারক কোষ হিসেবে কাজ করা, এটা একদম সঠিক। মাইলিন শীট গঠন করতে সহায়তা করে, এটাও সঠিক। আগ্রাসী কোষ হিসেবে কাজ করে, এটাও সঠিক। উদ্দীপনা বহন করার ক্ষেত্রে নিউরোগ্লিয়ার কোনো রকমের ভূমিকা নেই। তোমরা জানো যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, বিশেষ করে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে নিউরনের সঙ্গে সংশ্লিষ্ট এক বিশেষ ধরনের কোষ দেখা যায়, যোগকলার কোষ। সেই বিশেষ ধরনের যোগকলা কোষগুলোকে বলা হয় নিউরোগ্লিয়া বা গ্লিয়া কোষ বলা হয়, গ্লিয়াল সেল বা গ্লিয়া কোষ বলা হয়। এই গ্লিয়া কোষ বা নিউরোগ্লিয়াল সেলগুলো নিউরনের সাপোর্টিং সেল হিসাবে কাজ করে। এছাড়াও এরা আগ্রাসী কোষ হিসাবেও কিন্তু কাজ করতে পারে, ফ্যাগোসাইটিক সেল হিসাবে কাজ করে। এছাড়াও কিন্তু এই যে নিউরোগ্লিয়া তোমার মাইলিন শীট গঠনেও কিন্তু অংশ নিতে পারে। যেমন অলিগোডেন্ড্রোগ্লিয়া বলে এক ধরনের নিউরোগ্লিয়া আছে, সে আবার মাইলিন শীট গঠনে অংশ নেয়। উত্তর তাহলে এখানে হচ্ছে উদ্দীপনা পরিবহন করাতে নিউরোগ্লিয়ার কোন রকমের কোনো ভূমিকা নেই। উদ্দীপনা গ্রহণ করার ক্ষেত্রে নিউরোগ্লিয়ার কোন রকমের কোনো ভূমিকা নেই। 1-এর 17, 1-এর 18 চলে যায়। 1-এর 18 কি দিয়েছে, নিচের কোন স্নায়ুটি সংজ্ঞাবহ রূপে কাজ করে? দেখো, অকুলোমোটর, ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স, এরা কিন্তু আদৌ সংজ্ঞাবহ স্নায়ু বা সংজ্ঞাবহ নার্ভ হিসেবে কাজ করে না। অপটিক নার্ভ সংজ্ঞাবহ মানে স্নায়ু হিসাবে কাজ করে। এরা চোখ থেকে উদ্দীপনাটাকে ধরে নিয়ে ব্রেনকে দেয়। এই জন্য এখানে অপটিক নার্ভ হবে উত্তর। তোমরা জানো যে নার্ভের সংজ্ঞা এর আগের দিনে পড়িয়েছি, নার্ভ এবং নিউরনের সম্পর্ক পড়িয়েছি, এবং কার্যগতভাবে নার্ভ 3 রকমের হয়, সংজ্ঞাবহ, আর একটা হচ্ছে চেষ্টীয়, আর একটা হচ্ছে মিশ্র। এই 3 রকমের নার্ভ। এর মধ্যে অপটিক নার্ভটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ুরূপে কাজ করে। উত্তর হবে সংজ্ঞাবহ স্নায়ুরূপে কাজ করে, গ দাগ। তাহলে 1-এর 18 হলো। 1-এর 19 চলে যায়। 1-এর 19, তারপরে 1-এর 20। 1-এর 19
1 19 কি আছে দেখা যাক। মানুষের করোড স্নায়ুর সংখ্যা কত? করোড স্নায়ুর সংখ্যা আমাদের ক্ষেত্রে 12 জোড়া। 12 জোড়া করোড স্নায়ুর সংখ্যা 12 জোড়া, মাথায় রাখবে। মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো তৈরি হয় তাকে করোড স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ বলা হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা 12 জোড়া হয়। এই 12 জোড়ার মধ্যে কোনো জোড়া সংজ্ঞাবহ, কোনো জোড়া চেষ্টীয়, কোনো জোড়া আবার মিশ্র টাইপের হয়ে থাকে। ক্রেনিয়াল নার্ভ বা করোটি স্নায়ু মস্তিষ্ক থেকে তৈরি হবে। আগের দিনে হয়তো আমি একটু পড়িয়েছি। আর এই প্রসঙ্গে বলে রেখে দিই, সুষুম্না কাণ্ড থেকে যে স্নায়ুগুলো তৈরি হয় তাকে সুষুম্না স্নায়ু বলা হয়। সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া, এটা একটু মাথায় রাখবে। যদি এখানে অপশনগুলো দিয়েছে 31 জোড়া সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ। এদের সবার প্রকৃতি কিন্তু মিশ্র, এটা মাথায় রাখবে। 31 জোড়া সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ, এদের প্রকৃতি সবসময় কিন্তু মিশ্র টাইপের হয়ে থাকে। আমাদের প্রশ্ন ছিল মানুষের করোড স্নায়ুর সংখ্যা কত? 12 জোড়া হবে। তবে 31 জোড়া লেখা আছে, হবে না। 43 জোড়া লেখা আছে, হবে না। 12 জোড়া লেখা আছে, এটাই হবে। 10 জোড়া হবে না। মানে কোনো ব্যাঙ, উভচর জাতীয় প্রাণীদের ক্ষেত্রে কিন্তু 10 জোড়া হয়, আমাদের ক্ষেত্রে 12 জোড়া হয়। এবং 1 20, এবং আজকের শেষ কথা 1 20। দেখো এখানে দিয়েছে মানুষের কথা বলা এবং বুদ্ধিমত্তা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? গুরু মস্তিষ্ক হবে। চিন্তা শক্তি, বোধ শক্তি, বাক শক্তি, চেতনা শক্তি সমস্ত কিছু গুরু মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়। লঘু মস্তিষ্ক দিয়ে হবে না। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পন্স, এর আগের দিন বলেছি, পন্স আমাদের অক্ষিগুলোকে নড়াচড়া করতে সহায়তা করে। মূত্র ত্যাগের সঙ্গে রিলেশন আছে। আমাদের মূত্রাশয়ে ডেট্রুটার পেশি থাকে। সেই ডেট্রু স্বর পেশি, টর হবে না, ডেট্রু স্বর পেশি সংকোচনগুলি মূত্র ত্যাগে সহায়তা করে। সুষুম্না শীর্ষক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন হার নিয়ন্ত্রণ করে। গুরু মস্তিষ্ক কিন্তু আমাদের এই কথা বলা, বাচন শক্তি, বাচন ভঙ্গি এবং বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি, এগুলো নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাহলে আমি আজকে 10টা কোশ্চেন আলোচনা করলাম। 1 11 থেকে শুরু করে 1 20 পর্যন্ত, 1 11 থেকে শুরু করে 1 20 পর্যন্ত, অর্থাৎ 10টা কোশ্চেন আমি এমসিকিউ আলোচনা করেছি। তার সঙ্গে সঙ্গে রিলেটেড অংশগুলো আমি আলোচনা করে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখো, আমার থেকে উত্তর পেয়ে গেছো, তাহলেও রিলেটেড কথাগুলো তোমরা জানবে। রিলেটেড কথাগুলো, এই যে আমি কোন একটা বিষয় পড়াতে গিয়ে সেই বিষয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি, তার ডান দিক বাম দিক উপর নিচ থেকে বেশ কিছু কথা তুলে নিয়ে আসছি, এগুলো তোমাদের অনেক কাজে দেবে যদি একটু মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শুনলে অনেক কাজে দেবে। আমি প্রথম চ্যাপ্টারের যে 34টা এমসিকিউ দিয়েছিলাম, আজকে 20 পর্যন্ত আলোচনা করলাম। 11 থেকে 20, বাকিগুলো আবার আগামী দিন হবে। তোমরা বাড়িতে এগুলো ভালো করে দেখতে থাকো। আজ এখানে শেষ করব। সুস্থ থাকবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আর আমাদের যে স্বাস্থ্যবিধি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এখন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে, সেগুলো তোমরা মেনে চলবে। এই বলে আজ এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো।